আমাদের প্রত্যেকের কম বেশি বিদেশ যাওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে বিদেশে গিয়ে যদি আপনি কখনো বিপদে পড়েন তাহলে কি হবে? সব সময় তো এমন হয়ও না যে পুলিশ সঙ্গে সঙ্গে আপনার হেল্পে চলে আসবে। হয়তো আপনাকে মার্ডার করা হয়ে গেছে, দেন পুলিশ আসলো, তদন্ত করলো অ্যান্ড কেস সলভও করে দিল, কিন্তু তাতে আপনার বা আপনার ফ্যামিলির লাভ কি? আপনি তো আর এই পৃথিবীতেই থাকলেন না। ভারত এমন একটা দেশ যেখানে মরুভূমি আছে, যেখানে পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, সমতল আছে, গ্রাসল্যান্ড আছে। পৃথিবীর এমন খুব কম দেশ আছে যেখানে এতগুলো জিনিস আছে। তার উপর এক্সট্রা বেনিফিট হচ্ছে ভারতের আছে ৭,০০০ বছর পুরনো একটা প্রাচীন সভ্যতার ইতিহাস। তো এই রকম দেশে হাজারো বিদেশি ট্যুরিস্ট আসবে, এটা খুবই স্বাভাবিক। এবং সেই কারণেই 1 জানুয়ারি 1996 একটা ব্রিটিশ কাপল তারা ভারত ভ্রমণে আসে। ভারত ভ্রমণে এসে তারা দিল্লিতে ল্যান্ড করে। দিল্লিতে তারা একদিন থাকে। নেক্সট ডে তারা আগ্রা ভিজিট করে। আগ্রায় যত পুরনো মনুমেন্ট আছে সেইগুলো দেখার পর তারা সোজা ওয়েস্টার্ন ঘাট দেখবে বলে বেঙ্গালুরুতে ল্যান্ড করে। বেঙ্গালুরু থেকে তাদের প্ল্যান ছিল জয়পুরে যাওয়া। জয়পুরে রাজাদের যে বড় বড় প্যালেস আছে সেইগুলো দেখে তারা অ্যামেজ হতে চেয়েছিল, কিন্তু সেই স্বপ্নটা তাদের অধরাই থেকে যাবে। জেমস উইলিয়াম স্টুয়ার্ট ব্রিটিশ নাগরিক। 2 বছর আগে সে মেরির প্রেমে পড়ে, তাদের ডেটিং চলে, তারা লিভ ইন রিলেশনশিপে ইংল্যান্ডেই থাকতে শুরু করে। এবং একটা সময় যখন 1996-এ তারা ফিল করে যে তারা ভারতে আসবে, তাদের সুন্দর মোমেন্টগুলো তারা ওখানে স্পেন্ড করবে, এবং তার জন্য তারা চুজ করে বছরের একদম প্রথম দিকটা। তারা দিল্লি আগ্রা ঘুরে 4 জানুয়ারি 1996 বেঙ্গালুরুতে ল্যান্ড করে। বেঙ্গালুরুতে ল্যান্ড করে তারা শোভা লজ, যেটা বেঙ্গালুরুর আউটস্কার্টে ছিল, সেখানে চেক ইন করে। সারাদিন তারা রেস্ট নেয়, যেহেতু তাদের জেট ল্যাগের একটা প্রবলেম ছিল। লাস্ট 4 দিনে তারা নিয়ার অ্যাবাউট 7 থেকে 8,000 কিলোমিটার ট্রাভেল করেছে। তো সেই ক্ষেত্রে সারাদিন রেস্ট নিয়ে রাত্রেবেলা 8:30টার সময় তারা তাদের লজ থেকে বার হয় ডিনার করার জন্য। এবং সেই রকম ডিনারের ওখানে গিয়ে তারা ডিনার করা সবে শুরু করেছে। দ্যাট দ্য মোমেন্ট জেমস ফিল করে তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সে বুঝতে পারে তার ফুড পয়জনিং হয়েছে। সে তার গার্লফ্রেন্ড মেরিকে বলে যে তুমি ডিনার কমপ্লিট করে লজে চলে আসো, আমার পেটে খুব ব্যথা করছে, তাই আমি চলে যাচ্ছি। জেমস ওখান থেকে বেরিয়ে চলে যায়। 1 ঘন্টা ধরে মেরি ডিনার করে, দেন ওখানকার বিল পেমেন্ট সমস্ত কিছু কমপ্লিট করে রওনা দেয় সোজা তার লজের উদ্দেশ্যে। কিন্তু সেই সময় গুগল ম্যাপ ছিল না। লজ থেকে রেস্টুরেন্ট খুব একটা বেশি দূরে না হলেও যেহেতু অনেক অলিগলি ছিল, সেহেতু সে খুঁজে পাচ্ছিল না তার লজটা কোথায়। তারপর আছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। অনেককে জিজ্ঞাসা করার পরেও কেউ কিন্তু তাকে সুধা লজের এক্স্যাক্ট লোকেশন বলতে পারেনি। তার নজরে আসে একটা অটো ড্রাইভার। সে মনে মনে ভাবে যে নিশ্চয়ই এই অটো ড্রাইভার তাকে কোনো না কোনোভাবে হেল্প করবে, যেহেতু সে এখানকার রাস্তাঘাট খুব ভালো করে চেনে। সে অটোতে উঠে বসে, বলে আমি সুধা লজে যাব। অটো চলতে শুরু করলেই তার হঠাৎই ঘুম এসে যায়। ঘুমটা তার হঠাৎ করে মাঝ রাস্তায় ভেঙে যায়। সে তখনও দেখে যে সে অটোর মধ্যে তখনও আছে, কিন্তু একটা জিনিস সে খুব ভালো করেই জানে যে ওই রেস্টুরেন্ট থেকে সুধা লজ ওয়াকিং ডিস্টেন্সে হয়তো 5 থেকে 6 মিনিট হবে। তো সেই ক্ষেত্রে অটো তো 1 থেকে 2 মিনিটে পৌঁছে যাওয়ার কথা। আমি এখনো কেন অটোতে আছি? সে অটোওয়ালাকে জিজ্ঞাসা করে। অটোওয়ালা কোনো রেসপন্স করে না। এরপর মেরি লক্ষ্য করে যে তাকে অটোওয়ালা যে এরিয়াতে নিয়ে যাচ্ছে সেই এরিয়াটা শুনশান এরিয়া, সেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই, লাইট নেই। সে ভয় পেয়ে যায়।
সে অটোওয়ালাকে বারবার অটোটা থামাতে বলে। সেদিন সে ডিনার করতে যাওয়ার আগে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছিল যার জন্য সে কিন্তু অলরেডি অনেকটা ভয় পেয়ে গেছিল। তার বয়ফ্রেন্ডের সাথে সে যখন সুধা লজ থেকে ওয়াক করে রেস্টুরেন্টের দিকে আসছে, তখন 3-4টে ছেলে তাদেরকে দেখে নানান রকম কুমন্তব্য করতে থাকে এবং এই কুমন্তব্যটা তার বয়ফ্রেন্ড বারবার ইগনোর করতে বলছিল, কিন্তু মেরি সেই জিনিসটা ইগনোর করতে পারছিল না। সে প্রোটেস্ট করে এবং ওখানে একটা ছোটোখাটো ঝামেলাও হয়ে গেছিল, কিন্তু তারপর সেই সমস্ত কিছু ভুলে তারা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে তার বয়ফ্রেন্ডের অদ্ভুতভাবে ফুড পয়জনিং হয়ে যায়, সে চলে যায়। এইবার মেরি একটা অটোতে একটা অন্ধকার রাস্তায় যাচ্ছে, সে জানে না তার অবস্থা কি হবে। সে অটোওয়ালাকে বারবার যখন বলে যে তুমি অটোটা থামাও, তারপরেও যখন অটোওয়ালা অটো না থামায়, সে বুঝতে পারে যে সে বিপদে পড়ে গেছে। তার ব্যাগে থাকা সেফটির জন্য যে পেন নাইফ ছিল সেটা সে বার করে। এবার সে অটোওয়ালাকে হুমকি দেয় যে তুমি যদি অটো না দাঁড় করাও তাহলে কিন্তু আমি তোমার উপর ছুরি চালাবো। এবং সেই মোতাবেক মেরি পরপর 3বার অটোওয়ালার পিঠের উপর ছুরি চালিয়ে দেয় এবং একটা মোমেন্টে গিয়ে অটোওয়ালা একটা নির্জন জায়গায় অটোটা দাঁড় করায়। তারপর মেরিকে টানা হিচড়া করে ওই অটো থেকে বার করে অ্যান্ড তার সাথে কুকর্ম করে। তারপর অটোওয়ালা ওখানে সুযোগ বুঝে চুপচাপ অটো নিয়ে পালিয়ে যায়। মেরি ওখানে পড়ে থাকে। খানিকক্ষণ কেটে গেছে, তারপর সে ওখান থেকে উঠে লোকাল কিছু মানুষকে দেখতে পেয়ে তাদের কাছে হেল্প চায়। তাদেরকে সে বলে যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোথায় আছে। তাকে লোকাল মানুষরা পুলিশ স্টেশন দেখিয়ে দেয়। পুলিশ স্টেশনে গিয়ে সে কমপ্লেইন করবে। গিয়ে দেখে যে 2জন পুলিশ অফিসার বসে আছে, তারা অ্যাকচুয়ালি জুনিয়র পুলিশ ছিল। তাদেরকে মেরি যখন ইংলিশে বলছে যে আমার সাথে কুকর্ম হয়েছে, তখন সেই জুনিয়র 2 পুলিশ অফিসার কিছুই বুঝতে পারছে না। মেরিও একটা সময় বুঝতে পারে যে এদেরকে বলে কোনো লাভ হবে না, কোনো সিনিয়র পুলিশ অফিসারকে বলতে হবে। সেই জিনিসটা সে যখন এক্সপ্রেস করে সেটাও সেই জুনিয়র অফিসাররা বুঝতে পারে না। শেষমেশ মেরি তাদেরকে ইশারায় সুধা লজের অ্যাড্রেস জিজ্ঞাসা করে। 2 জুনিয়র অফিসার সেই সুধা লজের অ্যাড্রেস তাকে ক্লিয়ারলি বলে এবং সেফলি সে সুধা লজে পৌঁছে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু দরজা বন্ধ করার পর সে যখন খুব কাঁদছে, সেই সময় সে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে থাকলেও তার হঠাৎই মাইন্ডে আসে, আরে জেমস কোথায়? এই সময় রাত নিয়ার অ্যাবাউট 4:30 বেজে গেছে। হঠাৎই তার দরজায় কেউ একটা নক করে। সে ভয়ে ভয়ে দরজাটা খোলে এবং খোলা মাত্রই সে দেখে পুলিশ অফিসার। পুলিশ অফিসাররাও মেরিকে দেখে একদম অবাক হয়ে যায়। মেরির কান্না দেখে পুলিশ অফিসাররা জিজ্ঞাসা করে যে ম্যাডাম কি হয়েছে। তখন মেরি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। কিন্তু সেই দিন রাত্রেবেলা পুলিশ অফিসাররা হঠাৎই কেন এসেছিল, এর পিছনে কারণ ছিল একটা ডেড বডি। এবং সেই ডেড বডিটার খবর পুলিশের কাছে যায় সেই দিন রাত ঠিক 9:30টার সময়। কিছু লোকাল লোক ওই সুধা লজ থেকে 8 কিলোমিটার দূরে চন্দ্রা লেআউট বলে একটা জায়গায় একটা মানুষকে উল্টো হয়ে পড়ে থাকতে দেখে। তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। এইটা দেখে তারা পুলিশকে ফোন করে। পুলিশের একটা টিম আসে। তারা দেখা মাত্রই বুঝতে পারে যে এটা কোনো বিদেশি নাগরিক। তার পালস নেই, তার মৃত্যু অলরেডি হয়ে গেছে। তাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তার পকেট থেকে একটা ক্যাশ মেমো পাওয়া যায় এবং সেই ক্যাশ মেমোতে ব্যাঙ্গালোরের একটা দোকানের অ্যাড্রেস দেওয়া ছিল। সেই অ্যাড্রেসে যখন পুলিশ যায় তখন তারা জানতে পারে যে এই ব্যক্তি ব্যাঙ্গালোরের আউটস্কার্টে একটা লজে উঠেছে এবং সেই লজটা খুঁজতে খুঁজতেই তারা সোজা পৌঁছে গেছিল মেরির হোটেল রুমের দরজায়। ইয়েস, সেই ডেড বডিটা ছিল জেমসের। কিন্তু মেরির এই কান্না এবং মেরির সাথে ঘটে যাওয়া এই অপকর্মের ব্যাপারে জানতে পেরে পুলিশ তার বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছুই সেদিন আর বলেনি।
মেরিকে এবার মেডিকেল রিপোর্ট করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে তাকে থানাতে আনা হয়। থানাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কেমনভাবে কে তার সাথে এই ঘটনা ঘটিয়েছে। মেরি শুধু এটুকুই বলতে পারছিল যে তার সাথে কোনো এক অটোওয়ালা এরকম কর্মকাণ্ড ঘটিয়েছে, কিন্তু কোন অটোওয়ালা ঘটিয়েছে, সে কেমন দেখতে, এই ব্যাপারে কিছু সে বলতেই পারছে না। আর এইদিকে সেই সময় তো সিসিটিভি ক্যামেরাও ব্যাঙ্গালোরের আউটস্কার্টে তো ছিলই না, তো সিসিটিভি ক্যামেরার কথা ভুলেই যাওয়া ভালো। তো এবার ওই পুলিশ অফিসারদের মধ্যে এক পুলিশ ছিল যার নাম হচ্ছে অশোক কুমার। অশোক কুমার তখন বুদ্ধি করে এই মেরিকে নিজের বাড়িতে নিয়ে যায়, এবং বাড়িতে নিয়ে গেলে তাকে যখন একটা হোমলি এনভায়রনমেন্ট দেয়, তখন মেরির আস্তে আস্তে ছোট ছোট ডিটেলস মনে পড়তে শুরু করে। তখন সে অশোক কুমারকে বলে যে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে অটোওয়ালা আমাকে কিডন্যাপ করেছিল তার পিঠে আমি তিনবার পেন নাইফ দিয়ে আঘাত করেছিলাম, এবং আঘাতগুলো আমি বেশ জোরেই করেছিলাম। এই জিনিসটা শোনার পর অশোক কুমার ওই এরিয়াতে যত নার্সিংহোম আছে প্রত্যেক জায়গায় খবর পাঠায় যে 4 জানুয়ারি রাত্রেবেলা কোনো কি পেশেন্ট এসেছিল যার পিঠে ছুরির আঘাত আছে, তাও আবার 3বারের মতন। 100টা নার্সিংহোম ঘাটার পর একটা নার্সিংহোমের একটা নার্স যে কেরালা থেকে বিলং করে, সে পুলিশকে বলে যে হ্যাঁ, এক ব্যক্তি এসেছিল, আমরা ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিই, তারপর তাকে ছেড়ে দিই, হসপিটালে অ্যাডমিট করার মতন আঘাত কিন্তু ছিল না। এবার কে সেই ব্যক্তি? রেজিস্টার যখন চেক করা হয় তখন দেখা যায় সেই ব্যক্তির বয়স হচ্ছে 28, তার নাম হচ্ছে কাদিরেশ। এবার এই কাদিরেশের অ্যাড্রেস ওই রেজিস্টারে লেখা নেই। এবার কাদিরেশকে পুলিশ খুঁজবে কোথায়? সেই সময় কল ডিটেল, লোকেশন বার করা, ডিজিটাল ফুটপ্রিন্ট সেরকম কিছুই আসেনি। পুলিশ অটো স্ট্যান্ডে গিয়েও জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং খুব তাড়াতাড়ি এই কাদিরেশের খোঁজ পুলিশ পেয়ে যায়। পুলিশ স্টেশনের পিছনেই যে কলোনি আছে সেই কলোনিতেই কাদিরেশ থাকে। কাদিরেশকে পুলিশ অ্যারেস্ট করে থানাতে আনে। তার একটা ফটো নিয়ে আরও 4টে ফটোর সাথে মিলিয়ে সেই নার্সকে দেখানো হয়। সেই নার্স ক্লিয়ারলি আইডেন্টিফাই করে যে এটাই কাদিরেশ, এবং পুলিশ দেখে যে হ্যাঁ, নার্স কিন্তু কাদিরেশকে একদম 100% আইডেন্টিফাই করতে পেরেছে। এইবার পুলিশ যখন তদন্তটা আরও এগোবে, কাদিরেশকে যখন আরও জিজ্ঞাসাবাদ করবে, তখন ব্রিটিশ হাই কমিশন থেকে ভারতের উপর চাপ আসে, এবং সেই চাপের ফলে পুলিশের নর্মাল টিমের কাছ থেকে কেসটা সরিয়ে নিয়ে সোজা ব্যাঙ্গালোরের সিআইডি টিমকে দিয়ে দেওয়া হয়। এবার সিআইডি টিম তারা যখন এই কেসের তদন্ত শুরু করে, তখন অলরেডি সারা বিশ্বের মিডিয়ার নজর কিন্তু তাদের উপর চলে এসেছে। তো সেই ক্ষেত্রে তারা কোনোভাবে স্পেশাল টনিক দিয়ে এই কাদিরেশের কাছ থেকে কোনো রকম কোনো কথা বার করতে পারবে না, সেটা তারা জানে। কিন্তু এইভাবে তদন্ত করে কাদিরেশের কাছ থেকে তারা কিছুই বার করতে পারেনি। কাদিরেশ বারবার বলছে, আরে আমি যে এই কর্মটা করেছি তার প্রমাণ কোথায়? এই প্রমাণটা বার করতে হবে। সিআইডি একসময় ব্যর্থ হয়। দেন তারা ডিসাইড করে যে টিম কাদিরেশকে ধরেছিল তাদেরকেই ডাকা হোক, কিন্তু শর্ত একটাই, যে কোনোভাবে কোনো স্পেশাল টনিক দেওয়া যাবে না, যেহেতু সারা বিশ্বের মিডিয়া আমাদের উপর ফোকাস করে আছে। আমরা যদি স্পেশাল টনিক দিই তাহলে বিশ্বের মিডিয়া বলবে যে আসল ক্রিমিনালকে না ধরে অন্য কাউকে এখানে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তো পুলিশ এবার কাদিরেশকে তদন্ত করা শুরু করে। কাদিরেশ কিছুই বলে না, সে কিছুই করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। একটা মোমেন্টে অশোক কুমার সে ডিসাইড করে যে না, কাদিরেশের সাথে এইভাবে যদি আমরা তদন্ত করি তাহলে কাদিরেশ কিছুই বলবে না, তো সেই ক্ষেত্রে তাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। তো পুলিশ টিমকে একটা স্পেশাল নির্দেশ দেওয়া হয় যে তাকে কেসের ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞাসা করা হবে না, তাকে নর্মাল সমস্ত কথাবার্তা বলা হবে, এবং ইন দ্য এন্ডে তাকে বলা হবে যে আমরা অন্য জায়গায় ক্রিমিনাল খুঁজছি, আমরা ট্রেস পেয়েও গেছি, তুমি এই ক্রাইমটা করোনি। তাকে মেনলি বিশ্বাস জোগাতে হবে যে সে ক্রিমিনাল নয়, অন্য কেউ ক্রিমিনাল। এইবার পুলিশ সেইভাবে যখন তদন্ত করছে
তদন্তের একটা মোমেন্টে কাদির সব বুঝতে পারে যে তার উপর পুলিশ আর সন্দেহ করছে না। এমন মোমেন্টে পুলিশ তাকে বলে, আরে দারু ঠারু চলে কিনা? তখন সে বলে যে না, দারু ঠারু খেলে আমার বেশ নেশা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি বিয়ার পছন্দ করি। তখন পুলিশ বলে যে তোমাকে তো কালকে সকালবেলায় ছেড়ে দেওয়া হবে, তো চলো আজকের রাতে অন্তত জেলের মধ্যেই একটা বিয়ার পার্টি হোক। পুলিশ বিয়ার নিয়ে আসে। এই বিয়ারের মধ্যে তারা হার্ড ড্রিঙ্কস মিশিয়ে দিয়েছিল, যার ফলে কাদিরেশের নেশাটাও বেশ ভালো লেভেলের হয়ে গেছিল। এবং সেই নেশা হওয়ার পর তাকে যখন আস্তে আস্তে জিজ্ঞাসা করা হয় নানান কথার মাধ্যমে, হঠাৎ করেই তাকে থ্রো করা হয়, আরে ওই বিদেশিটার সাথে কি করেছিলি সেদিন? তখন সে বলে, আরে সেদিন রেস্টুরেন্টের সামনে ওই ফর্সা চামড়ার মেয়েটাকে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। উল্টে সে এসে আমার কাছে অ্যাড্রেস জিজ্ঞাসা করে, তো আমি তাকে অটোতে বসিয়ে নিই এবং একটা মোমেন্টে আমি দেখি সে ঘুমিয়ে গেছে। আমার নিয়ত খারাপ হয়ে যায়। আমি তাকে একটা ফাঁকা এরিয়াতে যখন নিয়ে যাচ্ছি তার ঘুম ভেঙে যায়। সে আমাকে অ্যাটাক করে ছুরি দিয়ে। দেন একটা নির্জন জায়গায় গিয়ে তার সাথে কুকর্ম করি এবং অটো নিয়ে চুপচাপ বেরিয়ে যাই। এই পুরো জিনিসটা ব্যাঙ্গালোর পুলিশ কিন্তু রেকর্ড করছিল। এইবার দেখার ব্যাপার হচ্ছে এটাই যে কোর্টে এই এভিডেন্সটা মানা হবে কিনা। কারণ কি, যেহেতু ক্রিমিনাল সে অলরেডি নেশাতে আছে। উল্টো দিকে পুলিশের আর একটা টিম জেমস উইলিয়াম স্টুয়ার্ট মানে মেরির যে বয়ফ্রেন্ড আছে তাকে কে মারলো সেই কেসটার ব্যাপারে তদন্ত করছে। কিন্তু এই তদন্তে পুলিশ খুব একটা ভালো কিছু পাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট এসেছে এবং সেই ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এই যে জেমস আছে তাকে মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে। তার সাথে সাথে আরও একটা জিনিস বলা হয়েছে যে এই জেমস অল্প একটু ফুড খেয়েছিল এবং সেই ফুডটা তার পেটে পর্যন্ত তখনও যায়নি, কিছুটা গলার নলিতে আছে, কিছুটা পেটের উপরের ভাগে আছে, তখনও হজম হয়নি। তার আগেই তার মৃত্যু হয়ে গেছে মেয়ারলি ওই রেস্টুরেন্ট থেকে বেরোনোর জাস্ট 10 মিনিটের মাথায়। পুলিশ এদিকে দেখে যে ওই রেস্টুরেন্ট থেকে 8 কিলোমিটার দূরে চন্দ্রা লেআউট বলে একটা জায়গাতে এই জেমসের বডিটা পাওয়া গেছিল। তাহলে জেমস 8 কিলোমিটার ওই রাতে কি করে গেল? নিশ্চয়ই তাকে অন্য কোথাও মারা হয়েছে, দেন ওই চন্দ্রা লেআউটে তাকে ডাম্প করা হয়েছে। তো সেই ক্ষেত্রে পুলিশ ডিসাইড করে ওই যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট থেকে 10 মিনিটের মধ্যে যে সমস্ত এরিয়া আছে সেগুলো তারা স্ক্রুটিনি করবে। তারা দেখতে পায় স্কুল আছে, রেস্টুরেন্ট আছে, ফাঁকা জায়গা আছে। দেন তাদের হঠাৎই চোখে পড়ে একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পটা অনেক পুরনো পেট্রোল পাম্প ছিল এবং সেই পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গিয়ে জাস্ট গোডাউন হিসাবে ইউজ করা হচ্ছে। তো সেই মোমেন্টে সেখানে যে সিকিউরিটি গার্ড আছে তাকে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে এখানে কোনো বিদেশি লোককে দেখেছিলে বা এরকম কিছু দেখেছিলে। এবার সেই সিকিউরিটি গার্ড বলে যে আমি জাস্ট 2-3 দিন আগেই এখানে এসেছি কাজ করার জন্য। তখন পুলিশ তাকে বলে যে কেন সিকিউরিটি গার্ড তুমি 2-3 দিন আগে? বলে যে আগের যে সিকিউরিটি গার্ড ছিল তার নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, সেই কারণে সে গ্রামের বাড়ি চলে গেছে, তার বদলে আমি এখন কাজ করছি। পুলিশের কোথাও না কোথাও সন্দেহ হয় ওই রেস্টুরেন্ট থেকে 10 মিনিটের দূরত্বেই এই পুরনো পেট্রোল পাম্প আছে। তো এই পুরনো পেট্রোল পাম্পের সিকিউরিটি গার্ড সে হঠাৎই চাকরি ছেড়ে কেন গ্রামের বাড়ি চলে গেল? এবার সেই সিকিউরিটি গার্ডের নাম কি? ওই নতুন সিকিউরিটি গার্ডের কাছ থেকে তারা জানতে পারে সেই সিকিউরিটি গার্ডের নাম হচ্ছে মহাদেবা। এবং এই মহাদেবা আর সেই নতুন যে সিকিউরিটি গার্ড আছে তারা একটা সিকিউরিটি এজেন্সির মাধ্যমে এইখানে নিযুক্ত হয়েছিল। সেই সিকিউরিটি এজেন্সির নাম হচ্ছে গরুড়া সিকিউরিটি এজেন্সি। এই সিকিউরিটি এজেন্সির যে মালিক আছে সে হচ্ছে কর্ণাটকের এক্স ডিজিপি মানে সবথেকে বড় পুলিশ অফিসারের ছেলে, যে ইন ফিউচার এমএলএও হতে চলেছিল। তো সেই ক্ষেত্রে পুলিশের ফুকে ফুকে পা ফেলতে হবে। তারা সিকিউরিটি এজেন্সিতে যায়। মহাদেবার ব্যাপারে তারা তো জানতে পারে, কিন্তু পুরো অ্যাড্রেস তারা মোটেও দিতে চায়নি। পুলিশ তখনও কিন্তু আন্ডার কভার আছে। পুলিশ এবার নিজের পরিচয় দেয়, কিন্তু নিজের পরিচয় দিলেও তারা কোন কেসের তদন্ত করছে এবং কোন কেসে এই মহাদেবাকে তারা চাইছে
সেটা কিন্তু বলে না। তারা বলে বেঙ্গালুরুর এমজি রোডে একটা সোনার দোকানের ডাকাতি হয়েছে, ডাকাতরা এই রাস্তা দিয়েই বেরিয়েছে, তো তোমাদের ওই সিকিউরিটি গার্ড দেখলেও দেখতে পারে ওই ডাকাতদের, এই কারণে একটু দরকার আছে কথা বলার। অ্যাড্রেস পুলিশ পেয়ে যায়, পুলিশ মহাদেবার কাছে যায়। মহাদেবা সেই সময় অসুস্থ ছিল, একটু শকেও ছিল। সে পুলিশ দেখা মাত্রই একটু শক পেয়ে যায়, ভয় পেয়ে যায়। পুলিশ তাকে কাউন্টার করে বলে যে বিদেশির খুন করে এখানে গ্রামের বাড়িতে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো। তখন মহাদেবা বলে যে স্যার, আমি খুন করিনি, আমি প্রাণের ভয়ে ওখান থেকে চলে এসেছি চাকরি ছেড়ে। কিসের ভয়? সে ওই ঘটনার পরেই চাকরি ছেড়ে দিল। মহাদেবা বলে যে ওটা পুরনো পেট্রোল পাম্প, যেহেতু পেট্রোল পাম্পের মেইন কাজ ওখানে আর হয় না, সেহেতু ওটা একটা গোডাউন হিসাবেই ইউজ হয়। তো ওই গোডাউনে অনেক সময় আড্ডা মারতে তিনজন আসতো। একজনের নাম ছিল ফকিরউদ্দিন, একজনের নাম ছিল সালাউদ্দিন, আর আরেকজনের নাম ছিল সাব্বির। এই তিনজন আড্ডা মারত। আমার খুব একটা পছন্দ হতো না, কিন্তু যেহেতু ওরা আমাকে বিরক্ত করতো না, তো আমিও কিছু বলতাম না। কিন্তু 4 জানুয়ারি রাত্রেবেলা তারা এক বিদেশিকে ওখানে নিয়ে আসে। তাদের মধ্যে কিছু কনভারসেশন হয়। হঠাৎই বিদেশি তার মানি ব্যাগ ওপেন করে তাদেরকে কিছু টাকা দিতে চায়, অ্যান্ড খানিকক্ষণ পরেই ওই তিনজন মিলে এই বিদেশির মাথায় একাধিক আঘাত করে, বডিটা এখানেই রাখে। এবং খানিকক্ষণ পর তাদের আর এক বন্ধু অটো ড্রাইভার, যে কিনা যার নাম হচ্ছে শামীম, সে ভোর 4:30টার সময় তার অটো আনে এবং সেই অটোতে এই বডিটা তারা নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখার পর আমি বুঝতে পারি এই ঘটনায় আমি ফেঁসে যেতে পারি। এই কারণে চাকরি ছেড়ে চুপচাপ গ্রামের বাড়িতে এসে বসে আছি। কিন্তু আমি জানতাম একদিন না একদিন পুলিশ আমার কাছে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি যে পুলিশ আসবে এটা আমিও বুঝতে পারিনি। পুলিশ রেইড করে নানান জায়গায়, রেইড করে এই 4 জনকে অ্যারেস্ট করে এবং নেক্সট ডে তারা আজিম বলে আরও একজনকে অ্যারেস্ট করে, যে এদেরই বন্ধু ছিল। এবং এই আজিমই মেরির সাথে রেস্টুরেন্টে ঢোকার আগে বেশ বাজে ব্যবহার করেছিল। এবার এদেরকে কোশ্চেনিং করার টাইম। কোশ্চেনিং করে পুলিশ জানতে পারে 4 জানুয়ারি জেমসের সাথে অ্যাকচুয়ালি হয়েছিলটা কি। সেই দিন জেমস ফুড পয়জনিং নিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যখন সুধা লজের দিকে যাচ্ছে, তখন সালাউদ্দিন মিলে জেমসকে গাঁজা অফার করে এবং এই গাঁজা কিনতে গিয়েই সে চলে যায় ওই পেট্রোল পাম্পে। এবং পেট্রোল পাম্পে যখন ডিলিং হচ্ছে সেই সময় জেমস মানি ব্যাগ বার করে, সেখান থেকে সে যেই না টাকা দেবে, এই ফকিরউদ্দিন আর সালাউদ্দিন দেখে যে মানি ব্যাগে অনেক টাকা আছে এবং সেই টাকা লুট করার জন্যই তারা জেমসের উপর একাধিকবার অ্যাটাক করে। পরে তাদের অটোওয়ালা বন্ধুকে ডেকে বডিটা 8 কিলোমিটার দূরে ডাম্প করে দেয়। এইবার কেস সলভ হয়ে গেছে, সাজা ঘোষণার পালা। মেরির যে অপরাধী আছে তার কি সাজা হবে? যেহেতু ওখানে এভিডেন্স কালেক্টের সময় ক্রিমিনাল অলরেডি নেশা করে তার স্টেটমেন্ট দিয়েছিল, কোর্ট এই ক্ষেত্রে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নেয়। যেহেতু পরবর্তী সময় পুলিশ সমস্ত টাইমিংগুলো এক এক করে ম্যাচ করিয়ে দিয়েছিল, কাদিরেশের আজীবন কারাবাস হয়। উল্টো দিকে বাদবাকি যে 5 ক্রিমিনাল ছিল জেমসের খুনের সাথে যুক্ত ছিল, তাদেরও আজীবন কারাবাস হয়। দীর্ঘদিন কেটে যায়, সালটা চলে আসে 2004। জেমসের কেসে একটা মেইন পুলিশ অফিসার ছিল আব্দুল আজিম। এই আব্দুল আজিম 2004 সালে ভিআরএস নিয়ে পলিটিক্স জয়েন করে এবং এই পলিটিক্সে সে যখন বিধানসভা ভোটে দাঁড়াবে, সে যখন ভোট প্রচার করছে, তখন সে দেখতে পায় তার প্রচারের ভিড়ের মাঝে একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখে রীতিমতন আব্দুল আজিম ভয় পেয়ে যায়। এটা তো সেই ক্রিমিনাল যাকে সে জেলে পুড়েছিল এবং তার নাম হচ্ছে ফকিরউদ্দিন। ফকিরউদ্দিনকে সে কাছে ডাকে, জিজ্ঞাসা করে যে আমাকে মারতে এসেছিস? তখন ফকিরউদ্দিন বলে যে না স্যার, মারতে আসেনি, আর হেল্প করতে এসেছি। জেল থেকে কয়েকদিন আগেই বেল পেয়েছি এবং বেল পেয়ে জানতে পেরেছি আমরা যতজন এই কেসে জেলের ভিতরে ছিলাম তাদের প্রত্যেকের ফ্যামিলিকে আপনি হেল্প করেছেন। আপনি শুধু না, পুরো পুলিশ ডিপার্টমেন্ট হেল্প করেছেন নানান টাইমে, নানান কারণে। আমার মা যখন অসুস্থ হয়ে গেছিল তখন পুলিশ ডিপার্টমেন্ট হেল্প করেছিল। যখন সালাউদ্দিনের
ছেলে মেয়ে পড়াশুনো করতে পারছিল না টাকা না থাকার জন্য, তখন পুরো পুলিশ ডিপার্টমেন্ট হেল্প করেছিল। আমাদের পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা জেল থেকে বেরোনোর পর আর কোনোদিনও কোনো ক্রাইম করব না, এই কথা দিয়ে কথা রেখেছিল। হ্যাঁ, এরা আর কোনোদিনও কোনো ক্রাইম করেনি, নর্মাল লাইফ লিড করেছিল। তারা 14 বছর পর সবাই মুক্তি পেয়ে যায়। এখন তো আজীবন কারাবাস মানে সারা জীবন জেলে থাকা, কিন্তু একটা সময় আজীবন কারাবাস মানে ছিল 14 থেকে 15 বছরের জেল। তো সেই ক্ষেত্রে তারা তাদের সাজা ভোগ করে এবং জেল থেকে বের হয়ে 2025-এ তারা সবাই নর্মাল একটা ক্লিন লাইফ লিড করছে। দেশ বিভূই অনেক স্বপ্ন দেখায়, অনেক কিছু জানার ইচ্ছা প্রকাশ করায়, কিন্তু সব জায়গাতেই একটা লুকোনো বিপদ থাকে। তো আমাদের সবসময় সাবধানে চলাফেরা করতে হবে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।